ওকে ভালোবেসে ফেলেছি, আমি কি করতে পারি? আরো 10-12 বছর হবে এর সঙ্গে তুমি, কথা তো শুধু ভাগ করার হয়েছিল। মেয়েদের মন কি জিনিস না, তোমরা পুরুষেরা বুঝবে না। কিনে নিচ্ছ আমাকে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এখনই অফিসের জন্য বেরোচ্ছি। ও হ্যাঁ, অফিস যাওয়ার পথে স্টেশন একবার তোকে নেমে ফোন করে নেবো, তুই একদম টেনশন করিস না। হ্যাঁ ওকে, বাই বাই। এই বিজয়া, একবার দেখো তো ওদিকটা। এই রঞ্জিতের ঘরের দরজাটা সেই কখন থেকে খোলা রয়েছে? সকালে দুধ আনার সময় দেখলাম খোলা রয়েছে। আরে আমি আধ ঘন্টা আগে বাজারে গেলাম, তখনও খোলাই ছিল। তালা না লাগিয়ে কোথাও চলে যায়নি তো? দেখো তো। রঞ্জিত দা, রঞ্জিত দা, স্যার নিঃশ্বাস পড়ছে না। ওর নাম রঞ্জিত, ও এখানেই থাকতো। রঞ্জিত কি পুরো নামটা বলুন? সেটা তো জানি না সাহেব, আমরা সবাই রঞ্জিত দা বলেই ডাকতাম। এই মেয়েটাকে মনে হয় ওনার মিসেস হবে সাহেব। হয়তো। মানে আমরা এর সাথে খুব বেশি মিশতাম না, তাই আমরা কিছুই জানি না। হ্যাঁ সাহেব,
এই 5 মাস আগে থেকে ও এখানে থাকছিল, আর তারপর 2-1 মাস পর থেকে এই মহিলাকে দেখছি। এদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হতো সাহেব, সারা রাত ধরে ঝগড়া চলতো। কখনো কখনো তো সকালবেলাও সাহেব। বাড়ি মালিককে? প্রশান্ত বানসরে ওর নাম, কাছাকাছি থাকে। এই রঞ্জিতের মোবাইল নাম্বার আছে কারো কাছে? কোথায় কাজ করতো জানেন কেউ? কম করে বাড়ির মালিক প্রশান্ত বনসরের নাম্বার আছে কারো কাছে? আমার কাছে আছে স্যার, এক্ষুনি আনছি। স্যার, পুরো ঘরে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে মেয়েটার পরিচয় পাওয়া যায়। কোনো কার্ড, কোনো ডকুমেন্ট, কিছু না। হ্যাঁ, এটা। এটাই কি রঞ্জিত? হ্যাঁ সাহেব। স্যার, এইটা বানসরের নাম্বার। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আমারই ফ্ল্যাট। রঞ্জিত ঠাকুরকে আমি ভাড়া দিয়েছিলাম ওটা। ও, গোলমালটা কি স্যার? আপনার ফ্ল্যাটে রঞ্জিত ঠাকুরের স্ত্রীর ডেড বডি পাওয়া গেছে। এ আপনি কি বলছেন স্যার? রঞ্জিত ঠাকুর তো ওখানে একাই থাকে স্যার। রঞ্জিত ঠাকুরের ফোন নাম্বার দিন, আর যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ স্টেশনে আসুন। আর হ্যাঁ, রঞ্জিত আর আপনার মধ্যে হওয়া এগ্রিমেন্টের কপি নিয়ে। আসছে স্যার, আপনি রঞ্জিতের নম্বর নিন। স্যার, রঞ্জিতের ফোন সুইচড অফ। প্রথমে লেখা আছে অ্যাড্রেস উত্তরপ্রদেশ। হ্যাঁ স্যার, ইউপি। শুধু ইউপি? পুরো অ্যাড্রেস কোথায়? স্যার সত্যি বলতে কি, আমি ওটা ঠিকমতো পড়িনি। ওই 5 মাস আগে আমার সাথে দেখা হলো, বলল ইউপি থেকে এসেছি, আমি ফ্যাক্টরিতে কাজ করি, থাকার জায়গা নেই, তো আমি ভাড়াতে দিয়ে দিয়েছি। কিন্তু নিজের বউয়ের ব্যাপারে আমাকে কিছু বলেনি। এই বাড়ি ভাড়া নিতে কি তুমি যেতে ওর বাড়িতে? না 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 না, ও নিজে এসেই আমাকে দোকানে দিয়ে যেত। ওর বউয়ের মোবাইল বা আর কিছু বাড়িতে পেয়েছিলে? না স্যার, পুরো ঘর খুঁজেছি, কিছু পাইনি। একে তো এই লোকটা একটা ভুলভাল এগ্রিমেন্ট বানিয়ে রেখেছে। ভাড়াটের ব্যাপারে আপনি কিছুই জানেন না। আপনার ফ্ল্যাটে একজন মহিলার লাশ পাওয়া যায়, কেউ বলে সেটা রঞ্জিত ঠাকুরের স্ত্রী, কিন্তু কেউ এটা জানে না যে ওর পরিচয় কি। ঠিক আছে, আপনি যান, যদি দরকার হয় আবার ডেকে পাঠাবো। থ্যাংক ইউ স্যার। ওই রঞ্জিতের ফটো আছে না আমাদের কাছে? হ্যাঁ স্যার, এই মেয়েটার সাথে। এর কপি বের করো, আর এরিয়ায় যত ফ্যাক্টরি আছে সব জায়গায় পাঠাও। মার্ডার আজকেই হয়েছে, সকালে 9টা সাড়ে 9টার মধ্যে। শ্বাসরোধ করে মারা হয়েছে? আগে হ্যাঁ, ভিকটিমেরই ওড়না ব্যবহার করা হয়েছিল। এখনো পর্যন্ত আমরা এটা জানি না যে উনি কে। বয়স কত হবে ওর? এর বয়স 21 থেকে 24-এর মধ্যে। হ্যাঁ সেলিম, বল। আমার ছেলে আপনার রঞ্জিত ঠাকুরকে স্পট করেছে। ঠিকানা? নুরানি লজ, রুম নাম্বার 4। রঞ্জিত ঠাকুর, কোথায় পালাচ্ছিলি? স্যার কোথাও না, আমি তো ভয় পেয়ে এখানে লুকিয়েছিলাম। চল, ভয় দেখাচ্ছি তোকে। স্যার আমার কথা শুনেন, আমি সত্যি বলছি। কোথায় কি কখন হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। কিছু তো তুই নিশ্চয়ই জানবি।
তাহলে এত ভয় পাচ্ছিস কেন? স্যার আমি নাইট শিফট করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছিলাম। দরজায় ধাক্কা দিয়ে দেখি ওটা আগে থেকেই খোলা। ভিতরে ঢুকতে আমার স্যার মাথা খারাপ হয়ে গেল। স্যার আমি যখন ওখানে পৌঁছাই তখন ওর নিঃশ্বাস পড়ছিল। ও বেঁচে ছিল আর তুই পালিয়ে গেলি ওখান থেকে? স্যার আমি এই কারণে দরজাটা খুলে রেখে যাই যাতে কেউ ওকে দেখে হসপিটালে পৌঁছে দেয় স্যার। আবে শালা, ও মরে গেছে রঞ্জিত ঠাকুর। কি? নাটক বন্ধ কর। তুই তোর বউকে খুন করেছিস গলা টিপে, আর ওখান থেকে পালিয়ে গেছিলি এই ভেবে যে ও মারা গেছে। না স্যার আমি ওকে মারিনি, আর না তো আমার স্ত্রী ছিল। আচ্ছা, তাহলে কেউ? লক্ষ্মী, লক্ষ্মী মোড়ে। শালা, তুই তোর বউকে খুন করেছিস আর এখন বলছিস যে ও তোর বউই নয়। তাহলে ওই মহিলা তোর বাড়িতে কি করছিল? হ্যাঁ, তাহলে কে এই লক্ষ্মী মোড়ে? খুনের প্রায় 12 ঘন্টা পর অবশেষে পুলিশ এই মহিলার নাম জানতে পারে, লক্ষ্মী মরিয়া। আর যেই ব্যক্তির বাড়িতে লক্ষ্মীর লাশ পাওয়া যায়, রঞ্জিত ঠাকুর, সে বারবার এটাই দাবি করছিল যে লক্ষ্মী নাকি তার স্ত্রী নয়। রঞ্জিত স্পষ্টভাবে অস্বীকার করছিল যে সে নাকি লক্ষ্মীকে খুন করেনি। আর তারপর শুরু হলো এমন এক কাহিনী যেখানে একটা নয়, দুটো নয়, বরং বহু চমকে দেওয়ার মতো মোড় আসতে চলেছে। সোসাইটিতে এমনও একজন লোক নেই যে তোর আর লক্ষ্মীর ঝগড়া কোনো না কোনোদিন শোনেনি। তাও তুই বলবি যে লক্ষ্মী তোর বউ নয়? সেই জন্যই তো স্যার আমার মনে হয়েছিল যে আমাদের ঝগড়াঝাটি শুনে সবার মনে হবে যে লক্ষ্মী আমার বউ হয়। সেই জন্যই তো আমি এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই। না হলে সবার এটাই মনে হতো যে লক্ষ্মীকে আমি মেরেছি। হ্যাঁ, আমাদেরও তাই মনে হয়। না না স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি না প্রদীপ লক্ষ্মীকে মেরেছে স্যার। আচ্ছা, এই প্রদীপটা আবার কে? কোথায় প্রদীপ? স্যার ওকে পাশের লন্ড্রিতে কাজ দিয়েছিলাম। এবার বুঝতে পেরেছি। বুঝলে, এ লক্ষ্মীর বর প্রদীপকে লন্ড্রিতে কাজ দিয়েছিল, আর লক্ষ্মী এর সাথে থাকতে শুরু করে। এর জন্য প্রদীপ ক্ষেপে যায় আর রাগের মাথায় লক্ষ্মীকে খুন করে। কারেক্ট? স্যার লক্ষ্মী আর আমার মাঝে প্রেম ছিল, জবরদস্ত প্রেম ছিল, যার জন্য তুই ওকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিলি। স্যার আমি আপনাকে সত্যি বলছি, এই প্রদীপই ওকে খুন করেছে। এ রঞ্জিত ঠাকুর, তোর কথা অনুযায়ী তুই আর লক্ষ্মী প্রেম করতিস, তাও তুই ওকে গলা টিপে হত্যা করলি। এখন তোর আর আমাদের মধ্যে তো কোনো ভালোবাসার গল্প নেই। এখন তুই ভেবে নে যে তোর সাথে আমরা কি কি করতে পারি। যতক্ষণ নিঃশ্বাস পড়ছে সত্যি সত্যি বলে দে। আমি আমি আপনাকে সব সত্যি কথা বলছি। শুরু থেকে শুরু কর, চল। স্যার আমি 8 মাস আগে পরশুরামদার বাড়িতে একটা ঘর ভাড়া নিয়েছিলাম। লক্ষ্মী ওখানেই রান্না করার কাজ করত। আমাদের এদিকেই বাড়ি ছিল। ওখানেই ওর সাথে আলাপ হয়। কেমন আছেন পরশুরাম দাদা? ডেকেছিলেন নাকি? আরে হ্যাঁ রঞ্জিত, ডেকেছিলাম। পরের মাসে তোমার ঘরের এগ্রিমেন্ট শেষ হচ্ছে। আরে দাদা সমস্যা কি? নতুন বছরের এগ্রিমেন্ট করে দিন। দেখো, আমার কাছে একটা পার্টি এসেছে, অনেক বেশি ভাড়া দেবে। কত টাকা বেশি? স্যার অত টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। তখন লক্ষ্মীর সাথে দেখা হয় আর ও আমার অবস্থা বুঝতে পারে স্যার। তোমার চা। কি ব্যাপার, চিন্তায় আছো মনে হচ্ছে? আরে বাড়ির মালিকের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। বলছে বাড়ির ভাড়া নাকি বেড়ে গেছে। এত টাকা এবার কোথায় পাবো? কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ লক্ষ্মী বলো। আসলে হয়েছে কি, ওই আমি আর আমার স্বামী কিছুদিন আগেই এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি। 2টো ঘর আছে ওখানে। আমরা দুজনেই রোজগার করি, কিন্তু তাও খুব চাপ হচ্ছে। তুমি যদি আমাদের সঙ্গে থাকতে চাও তো আসলে ওই ভাড়াটা অর্ধেক হয়ে যাবে, সবার জন্যই ভালো হবে। তুমি যদি বলো আমি কথা বলি ওর সাথে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কথা বলো। ওনার কাছ থেকে ফাইনাল ভাড়া জেনে নিও। যত টাকা হবে সেই হিসেব মতো আমি দিয়ে দেবো। প্রদীপ রাজি হয়ে গেল স্যার, আর আমিও বেঁচে গেলাম। যত টাকা ভাড়া আমি পরশুরাম দাদাকে দিয়েছিলাম তার অর্ধেকের থেকেও কম এখানে লাগছিল। আমি প্রদীপ আর লক্ষ্মীর বাড়িতে চলে আসলাম থাকার জন্য।
একটু বেশি টাকা দিয়ে ওদের সাথে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর প্রদীপের সাথে আমার খুব ভালো বন্ধুত্বও হয়ে গেল। আমি একটা কারখানাতে লেবারের কাজ করতাম, প্রদীপ একটা হার্ডওয়্যার দোকানে কাজ করত, আর লক্ষ্মী লোকের বাড়িতে রান্না করত। সবকিছু ঠিক চলছিল স্যার। তারপর সেই দিন এলো স্যার। ওই দিনটা তো আসতেই হতো রঞ্জিত। তুই তোর নতুন বন্ধু প্রদীপকে ঠকিয়েছিলি, ওর বউয়ের দিকে হাত বাড়িয়েছিলি। না না স্যার, এরকম ব্যাপার না। লক্ষ্মী আমাকে ভালোবাসতো। আমাদের দুজনের মধ্যে হয়তো আগে থেকে কিছু ছিল, না হলে ও তো আমাকে আটকাতো। এর আগেও আমাদের দুজনের কথা হতো। প্রদীপের সাথে ও খুশি ছিল না। ওর মনে হতো প্রদীপকে বিয়ে করে ও বিশাল বড় ভুল করেছে। কথায় কথায় না জানি আমরা কখন দুজনে খুব কাছাকাছি চলে আসি। যদি প্রদীপ এইসব ব্যাপারে কিচ্ছু জানতে পারে না, তাহলে ওর সাথে সম্পর্ক তো খারাপ হবেই, আর আমাকেও তোমার থেকে দূরে সরিয়ে দেবে। প্রদীপ আর আমার বিয়েটাও শেষ হয়ে যাবে, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। রঞ্জিত, আমি তোমাকেই ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমাকে। আর তুমি? আমি যখন দুপুরবেলা প্রায়ই বাড়িতে আসতে শুরু করি, তখন প্রদীপের সন্দেহ হয়। ওই ব্যাপারে আমরা দুজন কিছুই জানতাম না। আর তারপর একদিন দুপুরবেলা প্রদীপ আমাদের হাতে নাতে ধরে ফেলে। তারপর খুব ঝামেলা হয়, আর তারপরে লক্ষ্মী আমার সাথে এই বাড়িতে থাকতে চলে আসে। প্রদীপ ওকে এমনিই ছেড়ে দিল? কোনো আটকানোর চেষ্টা করেনি? স্যার, আটকানোর চেষ্টা প্রদীপ অনেক করেছিল, কিন্তু লক্ষ্মী রাজি হয়নি স্যার। আমাদের নতুন বাড়িতে প্রদীপ অনেকবার এসেছে, কিন্তু লক্ষ্মী আমায় ছেড়ে যেতে রাজি হতো না। ও শুধু এটাই বলতো, যার জন্য আমার মনে জায়গা নেই, তার ওখানে মন টিকবে কি করে। তাহলে তোর কথা অনুযায়ী তুই নাইট শিফটে কাজ করছিলি, আর প্রদীপ তোর ঘরে আসে, আর লক্ষ্মীর গলা টিপে ওখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ স্যার, এটাই হয়েছে। প্রদীপই মেরেছে স্যার লক্ষ্মীকে। রঞ্জিত ঠাকুর খুনের সমস্ত দায় লক্ষ্মীর স্বামী প্রদীপ ঠাকুরের ঘাড়ে ঠেলে দিয়েছিল। রঞ্জিতকে মিথ্যের সুতো দিয়ে নিজেকে বাঁচানোর বর্ম তৈরি করছিল। এতক্ষণ পুলিশ যা শুনেছে তা একতরফা কাহিনী ছিল রঞ্জিতের মুখে। খুব স্বাভাবিকভাবেই প্রদীপ চৌধুরীর বয়ান অন্য কিছুই ছিল। ওই দেখুন স্যার, ওই যে প্রদীপ। প্রদীপ চৌধুরী? হ্যাঁ সাহেব, কি হয়েছে? লক্ষ্মী, এ লক্ষ্মী, লক্ষ্মী ওঠো না। লক্ষ্মী, লক্ষ্মী চোখ খোলো, চোখ খোলো, দেখো আমি এসেছি। প্রদীপ, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? আর আমাকে ছাড়া মন দিয়ে কাজ করতে পারবে? আমি কি করে মন দিয়ে কাজ করবো ওখানে? আমার মন তো তোমার কাছেই পড়ে আছে না। তাহলে আমি কি করবো প্রদীপ, তুমিই বলে দাও। দেখো লক্ষ্মী, এই গ্রামে থেকে আমাদের দুজনের সঙ্গে থাকাটা হবেই না কখনো। আর যদি পালিয়ে টালিয়ে বিয়ে করে নি না কখনো, এরা গলায় দড়ি লাগিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দেবে। আমি কি বলছি শোনো, ঝুলোতে দাও। সঙ্গে বাঁচতে পারবো না তো কি হয়েছে, সঙ্গে মরতে তো পারবো। না প্রদীপ, এইসব মরে যাওয়ার কথা তুমি একদম বলবে না। আর আমি নিচু জাতের, তাতে আমার কি দোষ? তোমাকে ভালোবেসে ফেলেছে, আমি এখন কি করব? দুটো রাস্তা আছে লক্ষ্মী, হয় এই গ্রামের লোকের কাছে মরতে হবে, নাহলে আমাদের বাবা মার কাছে আমাদেরকে মরতে হবে। মানে? মানে পালাতে হবে।
পালাতে হবে? হ্যাঁ। এই সমস্ত সম্পর্ক, মা বাবা, গ্রাম সব ছেড়ে চলে যাব? তৈরি আছো? হ্যাঁ, আমি তৈরি। প্রদীপ, চলো আমরা এক্ষুনি যাই। প্রদীপ, আমি সত্যি বলছি, আমি শুধু তোমার সঙ্গে বাঁচতে চাই। আমরা দুজন দুজনের নৌকা পার লাগাবো, আমরা মাঝি হব একে অন্যের। না, আমরা একটা নৌকাতেই যাব, আর আমরা দুজনেই ওই নৌকোর মাঝি হব। না নৌকোটা ডুববে, না আমরা দুজন ডুববো। স্যার, 1 নম্বরের মিথ্যেবাদী রঞ্জিত ঠাকুর, ও মিথ্যে বলছে। আমি আর লক্ষ্মী গ্রাম ছেড়ে এত কষ্ট করে এখানে আসি, দিনরাত এক করে নিজেদের সংসার পাতি। আর এই রঞ্জিত রঞ্জিত মাঝখানে যে সব নষ্ট করে দিল সাহেব। রঞ্জিত নিজে তোমার বাড়ি এসেছিল না লক্ষ্মী ওকে নিয়ে এসেছিল ভাড়া ভাগ করার জন্য? স্যার, কথা তো শুধু ভাড়া ভাগ করার হয়েছিল, স্ত্রী ভাগ করার তো হয়নি স্যার। স্যার, এই রঞ্জিত ঠাকুরটা মানুষ নয়, ও একটা কালসাপ। আমার লক্ষ্মীকে শেষ করে দিল। তালি তো এক হাতে বাজে না। না, ছোটবেলা থেকে প্রেম করতাম আমি আর লক্ষ্মী। আপনারা ভাবতে পারবেন না, আমাদের ওখানে জাতপাত নিয়ে রক্তের নদী বয়ে যায়। ওই সবকিছু মাথায় নিয়ে এখানে আসি, কষ্ট করে একটা সংসার পাতি, খুব ভালো জীবন কাটাচ্ছিলাম আমরা। কিন্তু রঞ্জিত, আশ্রয় দিলাম ওকে, বন্ধুত্ব করলাম ওর সাথে, আর সবকিছুর প্রতিদান এই দিল আমাকে। বাহ রঞ্জিত, বাহ বাহ, খুব ভালো খেলা খেললি ভাই। হ্যাঁ হ্যাঁ, আর তুই লক্ষ্মী, তুই তো বলতিস যে এই দুপুরবেলা বাড়িতে এসে মাথায় ব্যথা হয়, সেই জন্য তুই মাথা টিপে দিস নাকি ওর? দরজা বন্ধ করে কোলে মাথা রেখে ওষুধ খাওয়ার সেবা করিস নাকি ওর তুই? এই প্রদীপ, এরকম কোনো ভাই তুই তো কোনো কথাই বলিস না। দেখো, এখন অবধি যা হয়েছে সেটা নিয়ে আমি কিছু করতে পারবো না, কিন্তু হ্যাঁ, এরপর থেকে সব হবে না। ভাই, তুমি নিজের জিনিসপত্র বাঁধো আর এখান থেকে বেরো, তোমার হয়ে গেছে ব্যাস। প্রদীপ, আমার কথাটা শোনো না একবার। কি বলবে তুমি? আরো 10-12 বার শোবে এর সঙ্গে তুমি? আর তুই কালা নাকি? তুই শুনতে পাচ্ছিস না? নিজের জিনিসপত্র নেই আর বেরো এখান থেকে, না হলে আমার হাত উঠলে আর কিন্তু থামবে না, কুচিয়ে রেখে দেবো শালা তোকে। বেরো, হট। আমি ভেবেছিলাম রঞ্জিতকে ভাগালে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুলে গেছিলাম কিছু রোগ এমন হয় যেগুলো টাইমের সাথে আরো ছড়িয়ে পড়ে। আর এই রঞ্জিত নামের অসুখটা আমার লক্ষ্মী লেগে গেছিল। আমি ভাবলাম জায়গাটা পাল্টে নি, হয়তো ওর মনটাও বদলে যাবে, কিন্তু পাল্টাচ্ছিল শুধু একটাই জিনিস সাহেব, অবস্থা। প্রথমে খারাপ, তারপর একদম জঘন্য। লক্ষ্মী, লক্ষ্মী কোথায় তুমি? আমি তোমার সঙ্গে থাকতে চাই না। তুমি কি কি বলছো? তুমি বউ আমার, 7 জন্মের সঙ্গ আমাদের, ভালোবাসি তোমাকে আমি। কোনো ভালোবাসা নেই আর, সব শেষ হয়ে গেছে। এখন আমি রঞ্জিতকে ভালোবাসি, আর এখন থেকে আমি ওর সাথেই থাকবো। হে লক্ষ্মী, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার মাঝি আমার নৌকা ডুবিয়ে দিচ্ছে। অন্য নৌকো খুঁজে নাও, তুমি জানো আমি ডুবতে চাই না। আর হ্যাঁ প্রদীপ, যেখানেই থেকো ভালো থেকো। জীবনের নৌকো থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিল সাহেব। আমি তো ভেবেছিলাম আমরা একে অন্যের মাঝি, সারা জীবন একসঙ্গে থাকবো। ও একবার এটাও ভাবলো না যে ওকে ছাড়া আমি বাঁচবো না মরে যাব।
সাহেব আমি তো দিনরাত এটাই ভেবে যেতাম যে ও আদৌ আমার লক্ষ্মী কিনা। তারপরে তুমি কখনো লক্ষ্মীকে কন্ট্যাক্ট করোনি? না সাহেব, এই লোকটাকে তো কখনোই দেখিনি। আর এখানে এসে যদি থেকে থাকে তো আমরা কিছুই জানি না। আমার প্রশ্নের উত্তর দিলে না প্রদীপ। তোমার থেকে আলাদা হওয়ার পর তুমি কখনো লক্ষ্মীকে বোঝানোর জন্য ওর বাড়ি গিয়েছিলে বা ফোন করেছিলে? হ্যাঁ সাহেব, ওকে ছাড়া তো আমি জ্যান্ত লাশ হয়ে গেছিলাম সাহেব। আমি রোজ ওর সঙ্গে দেখা করার চেষ্টা করতাম, ফোন করতাম। আমি ডুবে গেছি লক্ষ্মী, কিচ্ছু নেই আমার কাছে। না ভাড়া দেওয়ার জন্য টাকা আছে, না টাকা কামানোর জন্য চাকরি আছে, আর না চাকরি খোঁজার কোনো শক্তি আছে। সব শেষ হয়ে গেছে, একদম মরে গেছি আমি। কোথাও ঝাঁপ দেবো নাকি ট্রেনের চাকায় মাথা দেবো? বলো কি করে কমবে এই কষ্টটা? একটা কাজ করো, তুমি আমায় এসে জলে ধাক্কা দিয়ে ফেলে দাও। এসব তুমি কি বলছো প্রদীপ? সব ঠিক হয়ে যাবে। তুমি এমন ঘা দিয়েছো না যেটা কোনোদিন ঠিক হবে না। আমার কথাটা শোনো, আমি তোমাকে বাড়ির ভাড়াটা দিয়ে দিচ্ছি। বলো কোথায় দেখা করতে যাব তোমার সাথে? প্রদীপ, এই নাও। কিনে নিচ্ছ আমায়? তুমি ভাবছো এই টাকাটা নিয়ে আমি তোমার জীবন ছেড়ে চলে যাব? প্রদীপ, তুমি নিজের জীবন থেকে নিজেই সরে যাচ্ছ। ফিরে যাও, নিজের জীবনের সাথে এরকম খেলা করতে নেই। বাড়ি ফিরে যাও, কাজকর্ম করো, ভালো লাগবে। কোন বাড়িতে যাব বলো? সেই বাড়িটায় যাব যেখানে তুমি আর আমি একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিলাম। তুমি ছিলে, সেজন্য ঘরটা ঘর ছিল। তোমাকে ছাড়া মনে হচ্ছে যে শুধু ইট আর পাথর রয়েছে ওখানে। এ লক্ষ্মী, তুমি শুধু একবার বলো না যে সবকিছু মিথ্যে, একটা খারাপ স্বপ্নের মতো। আমি সেটাই চুপচাপ মেনে নেব। তোমার মনে আছে আমরা কিভাবে কনকগঞ্জের মেলায় যেতাম হাত ধরে, চকলেট কিনতাম, নাগরদোল্লা চড়তাম, তারপর চুপি চুপি যেতাম পুকুরের ধারে? কত ভালো লাগতো। মনে আছে নাকি নেই? এ লক্ষ্মী, আমরা দুজন তো একসাথে এসেছিলাম এখানে। 1 বছর হচ্ছে, কিন্তু এমন মনে হচ্ছে যেন গত জন্মের ব্যাপার। এটাকে গত জন্মই ভাবো প্রদীপ, ওসব হারিয়ে গেছে। ওটা আমি পারবো না। আর তুমি যদি পারো তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো, দেখো আমার চোখে, আর বলো যে তুমি আমাকে পুরোপুরি ভুলে গেছো। দেখো না, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। কোনো তফাৎ হয়নি স্যার। ওই হারামিটা খুব কষে বেঁধে রেখেছিল আমার লক্ষ্মীকে। আমি জানতাম ও আমাকে ভুলতে পারবে না, ভালোবাসতো আমাকে। কিন্তু এই রঞ্জিত আছে না, ওর উপরে জাদু করে দিয়েছিল সাহেব। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, বিশ্বাস করুন স্যার আমার কথা। স্যার আমার কথা শুনুন, ওই প্রদীপ আমাকে ভাসানোর চেষ্টা করছে স্যার, আমাকে ভাসাচ্ছে স্যার ও। শোন, তোর একজনও প্রতিবেশী বলেনি যে কখনো ওরা প্রদীপকে তোর বাড়িতে ঢুকতে দেখেছে বা যেতে দেখেছে? স্যার ওরা তো এটাও জানে না যে লক্ষ্মীর নাম লক্ষ্মী স্যার। আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। আচ্ছা, তাহলে তোর মিথ্যেতে আমরা বিশ্বাস করব? স্যার মিথ্যে কথা আমি নয় স্যার, প্রদীপ বলছে। আরো বেঁচে আছে, আরো বিশ্বাস করতে পারতো না যে লক্ষ্মী আমাকে ভালোবাসে। ও আমার সাথে সেটাই করতে চাইতো যেটা ওর মনে হয়েছিল আমি ওর সাথে করেছি। বাড়িতে ঢোকো আর বাড়ির লোকেদের সম্পর্ক নষ্ট করে দাও। লক্ষ্মী, তুমি এটা কি বলছো? এটা কি করে সম্ভব? কেন এটা হতে পারে না? রঞ্জিত, তুমি ভুলে যাচ্ছ, ওই মানুষটা আমার বর। আর ও তো তোমাকেও সাহায্য করেছিল তো, যখন তোমার দরকার ছিল। ঠিক আছে, তুমি বলছো বলে আমি মেনে নিচ্ছি, কিন্তু চাকরি পেয়ে গেলে ওকে এখান থেকে চলে যেতে হবে, আমি আগেই বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আরো একটা কথা, কিছু বলার দরকার নেই। তোমরা পুরুষ মানুষেরা না, মেয়েদের মন কি জিনিস কোনোদিন বুঝতে পারবে না। ঠিক আছে প্রদীপ, আমি তোর জন্য একটা কাজের ব্যবস্থা করছি। ততদিন তুই আমার বাড়িতে অতিথি হয়ে থাক। তুই যে আমাকে সাহায্য করেছিলি সেটা আমি ভুলিনি। ধন্যবাদ, আমি এই উপকারটা কোনোদিন ভুলবো না। উপকার করাটাই আমার কাল হয়ে দাঁড়ালো স্যার। যখনই আমি ডিউটি থেকে আসতাম দেখতাম ও বাড়িতেই পড়ে আছে, আর লক্ষ্মীর উপর ছড়ি ঘোরাচ্ছে। অনেক হাতে পায়ে ধরে ওকে একটা লন্ড্রিতে কাজ পাইয়ে দিই। কাজ পেয়ে গেল, ও টাকা কামাতে শুরু করলো। কিন্তু স্যার ও বাড়ি থেকে যাওয়ার নামই নিচ্ছিল না। কতদিন ছিল? পুরো 25 দিন। এই 5 দিন আগে ওকে বাড়ি থেকে বের করেছিলাম। আরে এসো এসো রঞ্জিত ভাই, এসো। কে এসেছে?
আরে তোমার বর, বাড়ির মালিক রঞ্জিত ঠাকুর, আবার কে? লন্ড্রির মালিকের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, বলছিল 1 সপ্তাহের মধ্যে তুই 2 দিন ছুটি নিয়ে নিয়েছিস। কিন্তু ওই হারামিটা তোমায় এটা তো বলেনি যে বিগত 4 দিনে আমি 16 ঘন্টা করে কাজ করেছিলাম কুত্তার মতো। রঞ্জিত, তোমার চাটাও বসিয়ে দেবো? হ্যাঁ, আমার চাটাও তুমি বসিয়ে দাও। আর আজ শেষবারের মতো আমাদের দুজনের মতো চা হবে। কাল থেকে এই বাড়িতে শুধু আমার জন্য চা বানানো হবে। কি বলছো তুমি? আমাদের অতিথির না যাওয়ার সময় হয়েছে, এবারও নিজের ঢেউ ঢাকনা গুটিয়ে এখান থেকে চলে যাবে। এ ভাই রঞ্জিত, এ লক্ষ্মী তুমি বোঝাও রঞ্জিতকে। ইরে বেটা, আমার কথা তোর মাথায় ঢুকছে না? হ্যাঁ, যেটা বলেছি সেটাই করবি। যা নিজের জিনিসপত্র গোছা আর যাবে না এখান থেকে। আর কোনোদিনও যেন তোর মুখ না দেখি, যাবে না? স্যার, আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। আর স্যার, আমার প্রতিবেশীরা কেউ তার সত্যবাদী যুধিষ্ঠির না। এই প্রদীপ কম করে আমাদের বাড়িতে 25 দিন ছিল। আর স্যার, ও আমার থেকে লোককে দূরে করার চেষ্টা করছিল, সেই জন্য আমি ওকে বাড়ি থেকে বের করে দিই। তারপর ও ফিরে এলো আর লক্ষ্মীকে খুন করলো, যাকে ও এত ভালোবাসতো, যে ওর স্ত্রী ছিল। লোককে ওকে ছেড়ে দিয়েছিল, মনে মনে ও আমাকেই স্বামী মানত। আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে ফাঁসানোর জন্য প্রদীপই লক্ষ্মীকে মেরেছে স্যার। সাহেব, লক্ষ্মীর জন্য আমি নিজের ঘর ছাড়লাম, গ্রাম ছাড়লাম, কখনো কোনো অন্য মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি। ও ও আমার জীবন ছিল সাহেব। তুমি আমাদের মিথ্যে কেন বললে? তুমি তো রঞ্জিতের বাড়িতে ছিলে, আর রঞ্জিত তোমাকে বাড়ি থেকে এই জন্য বার করেছিল যে তুমি লক্ষ্মীকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। আবার? সাহেব, ও আমার স্ত্রী ছিল। তুমি রঞ্জিতের বাড়িতে 25 দিন ছিলে, ছিলে না ছিলে না? ছিলাম। বলুন আমি কি করতাম? আর আমার লক্ষ্মী বন্দি ছিল ওর কাছে, ও আমাকে ভালোবাসতো। কি জানি রঞ্জিত ওকে কিছু খাইয়ে টাইয়ে দিয়েছিল কিনা, যে ওখান থেকে বেরোতেই পারছিল না। আর যখন ও আমার দিকে আসতে শুরু করে, তখন রঞ্জিত আমাকে বাড়ি থেকে বার করে দেয়। যখন ও জানতে পারলো যে লক্ষ্মী আমার দিকে আসতে শুরু করেছে, ওর খারাপ লাগতে শুরু করে সাহেব। ও আমার লক্ষ্মীকে মার্ডার করে দিয়েছে সাহেব। বড় অদ্ভুত কেস এটা। একটা মহিলার মার্ডার হয়েছে, স্বামী আর প্রেমিক দুজনেই নিজের নিজের গল্প বলে একে অন্যকে ভিলেন বানাচ্ছে, আর আমাদের কাছে ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ঘর থেকে লক্ষ্মীর মোবাইল পাওয়া যায়নি, কিন্তু নাম্বার পাওয়া গেছে। ফোন রেকর্ডস বের করছি, হয়তো রেকর্ড থেকে পাওয়া যাবে কে সত্যি কে মিথ্যে। রেকর্ড বের করো, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে রেকর্ড থেকে কিছু পাওয়া যাবে কিনা। দেখো, আমার মনে হচ্ছে এরা দুজনের সত্যিটা কম আর মিথ্যেটা বেশি বলছে। এখন আমাদের ঠিক করতে হবে যে কার সত্যিটা জোরালো আর কার মিথ্যেটা হালকা। স্যার, আপনি ঠিকই বলেছেন, ফোন রেকর্ডস থেকে কিছু পাওয়া যায়নি। এই লক্ষ্মী দুজনের সাথেই কথা বলতো। ইনস্ট্রুমেন্টের লোকেশন কি বলছে? ইন্টারেস্টিং স্যার, ফোনের লোকেশন থেকে আমরা খুনিকে খুঁজে পেতে পারি। দেখো, তুমি তাড়াতাড়ি করো, আমাকে যেভাবেই হোক খুনিকে ধরতে হবে। যা খুশি করো, কিন্তু লক্ষ্মীর মোবাইলটা খুঁজে বার করো। এই শালা প্রদীপ, কেন ফাঁসাচ্ছিস আমাকে? আমি ফাঁসাচ্ছি তোমাকে? আমি তো আমার লক্ষ্মীর সাথে একটা ভালো জীবন কাটাচ্ছিলাম, বিষয় তুমিই তো আমার জীবনটা নষ্ট করলে। তোদের সম্পর্কে আর কিছু বেঁচে ছিল কি? আমি মাঝে ঢুকেছি? আরে আমি তো লক্ষ্মীকে সাহায্য করেছি। তুমি সাপ হয়ে আমার বাড়ির ভিতরে ঢুকেছিলে, তারপর ওর মনের ভিতরে ঢুকেছিলে। ওর নিষ্পাপ মন দিয়েও কি করে বুঝতো যে তুমি একটা সাপ হবে? আর তোমার কোনো আন্দাজ আছে কতটা বেশি ভালোবাসতাম আমরা দুজন দুজনকে? কতদিন আমরা একসঙ্গে দেখেছি। কি হলো এত ভালোবেসে? তারপরেও তো আমার প্রেমে পড়ে গেল। এই জিনিসটাই তোর হজম হচ্ছিল না, আর আজও তোর হজম হচ্ছে না। তোর আর লক্ষ্মীর সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। কিচ্ছু শেষ হয়নি, আর না কখনো শেষ হবে। তুমি আমার আর লক্ষ্মীর জীবন বরবাদ করেছিলে তো, যতক্ষণ না তুমি বরবাদ হয়ে যাচ্ছ কিচ্ছু শেষ হবে না রঞ্জিত। বাড়ির মালিককে ডাকো। হ্যাঁ, রঞ্জিত ঠাকুর কতদিন ধরে এখানে কাজ করছে? সাহেব, ও 7-8 মাস ধরে এখানে কাজ করছে। এই রঞ্জিত ঠাকুর যখন এখানে কাজে আসতো আর এখান থেকে যখন যেত, পুরো এন্ট্রি রেকর্ড চাই আমার এক্ষুনির মধ্যে। হ্যাঁ বলো, কিছু পেলে? স্যার, আমরা অপরাধীকে পেয়ে গেছি। এটা চিনিস? তোর বউ লক্ষ্মীর ফোন।
তোরই ঘর থেকে পাওয়া গেছে। যখন লক্ষ্মীকে খুন করা হয় তখন রঞ্জিত ফ্যাক্টরিতে কাজ করছিল, আর ওর ভাগ্যটা খারাপ যে তারপরেই ও বাড়িতে ঢোকে, যার জন্য আমাদের মনে হয়েছিল যে খুন ওই করেছে। এক ঢিলে দুই পাখি মারতে গিয়েছিলি তুই, তোর বউ লক্ষ্মী যাকে তুই অবিশ্বাসী ভেবেছিলি, আর অন্যদিকে তোর বন্ধু রঞ্জিত যাকে তুই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতিস না। যখন লক্ষ্মী আমাকে রঞ্জিতের বাড়িতে ডাকলো, আশ্রয় দিল, তখন বুঝে গেছিলাম যে ওর মনে আমার জন্য জায়গা আছে। আমি ভেবেছিলাম ও আমার কাছে ফিরে আসছে। আমি ওকে প্রায় বুঝিয়ে নিয়েছিলাম। এরকম কিচ্ছু হয়নি। কেন হয়নি সাহেব? ও আমার সাথে এত বড় ধোঁকা করলো কি করে? হ্যাঁ, আমার স্ত্রী একটা অন্য পুরুষের সাথে চলে যাবে আর আমি হাতের উপর হাত রেখে বসে থাকবো নাকি সাহেব? না। প্রদীপ, এখন তুমি যাও এখান থেকে। রঞ্জিতের আসার সময় হয়ে গেছে। যাও। কি অদ্ভুত ব্যাপার না, যে কথাটা তুমি আমাকে বলছো সেই কথাটা একটা মেয়ে নিজের প্রেমিককে বলে, স্বামীকে নয়। রঞ্জিতের সঙ্গে আমার দিন রাত ঝগড়া হচ্ছে। ওর মনে হচ্ছে আমি আবার তোমার কাছে চলে যাচ্ছি। ও আমাকে ধমকাচ্ছে যে যদি এরকমটা হয় না তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। তাহলে বার করে দিক। আর ও হয়টা কি তোমাকে ধমকানোর? তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী আমার। লক্ষ্মী, আমি তোমার বাড়ি ফেরার জন্য দিন রাত অপেক্ষা করছি পাগলের মতো। সব ভুলে চলে এসো, আমরা আবার নতুন করে জীবন শুরু করব। তুমি আমার কথাটা বুঝতে পারছো না? আমি আর তোমার কাছে ফিরে যেতে চাই না। আমি রঞ্জিতকে ভালোবাসি, আর আমি খুব ভালোবাসি। আরে স্ত্রী হও তুমি আমার। তুমি বিয়ের কথা বলছো, তাই না? ওই বিয়েটা কোনো বিয়ে ছিল নাকি? একে অপরকে মালা পরালাম, সিঁদুর পরালে আর হয়ে গেল? আর তুমি কখনো চেষ্টাও করেছিলে একজন ভালো স্বামী হওয়ার? তাহলে আমি 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 চেষ্টা করবো, এবার পুরো চেষ্টা করব, আবার ভালো করে বিয়ে করব। আমি আর তোমার কাছে যেতে চাই না। আর এরকম জোর করো না আমার উপরে। জোর করছি? আমি করছি তোমার সঙ্গে জোর জবরদস্তি? আরে তোমার জন্য আমি আমার ঘর বাড়ি, মা বাবা, গ্রাম সবকিছু ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। তুমি জানো একটা ছোট জাতের মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য কি শাস্তি পেতে হয় আমাদেরকে? জানো তুমি কি অবস্থা হবে যখন আমি গ্রামে ফিরে যাব? তখন কেটে দেবে আমাকে সবাই। জবরদস্তি তুমি করেছো আমার সাথে, জোর করেছিলে। একদম ঠিক বলেছো তুমি। আমি তো ছোট জাতের মেয়ে, আর তুমি তো উঁচু জাতের ছেলে। আমাদের কোনো মিল নেই। সেই জন্য আমি পেছনেই ঠিক আছি, তুমি আগে এগিয়ে যাও আর নিজের জীবনে নিজে সুখী হও। আর আমাকে তো তুমি ছেড়েই দাও। আর শুধু এই জন্ম কেন, এর পরের কোনো জন্মেই আমি তোমার কাছে ফিরে আসবো না। সেদিন যখন আমি ওখান থেকে বেরোই, তখন আমি রাস্তায় রঞ্জিতকে দেখতে পাই। আমি বুঝতে পেরেছিলাম ও বাড়িতেই যাচ্ছে। তখন আমার মাথায় এই জিনিসটা আসে যে সবাই সন্দেহকেই করবে, যে বরবাদ করেছে আমার জীবন, তার জীবনটাও বরবাদ হয়ে ছাড়বে। ও আগে আমার প্রেমিকা ছিল সাহেব, তারপর আমার স্ত্রী হলো। আমি ওর জন্য জীবন দিতে পারতাম সাহেব। ও আমার সাথে এরকম করে ঠিক করেনি। রঞ্জিত ঠাকুর, তুমি যেতে পারো।
প্রদীপ, লক্ষ্মী আমাকে মাঝি আর নৌকার ব্যাপারটা বলেছিল। আমি কেন বুঝতে পারলাম না? ও তো তোর নৌকায় বসতেই চাইছিল না। আমার মনটা শান্ত হয়েছে, কারণ ও তোমার নৌকাতেও যায়নি। লক্ষ্মী একজন ভালো মাঝি ছিল, তোর নৌকাই খারাপ ছিল। তোর নৌকাতেই বিশাল বড় ফুটো ছিল। তোর নৌকায় জল ঢুকবে, তুই ধীরে ধীরে ডুবে যাবি। প্রদীপের কাছ থেকে পুলিশ লক্ষ্মীর গ্রামের ঠিকানা পায়, আর লক্ষ্মীর মা বাবার কাছে তার দেহ অন্তিম সংস্কারের জন্য সঁপে দেওয়া হয়। 3 প্রেমিক, তারা শুধু প্রেমেই পড়েনি, বরং প্রেমের আগুনে জ্বলেছে। আকর্ষণের এমন এক আগুন তাদের ঘিরেছে যা তাদের 3 জনকে শেষ করে দিল। বিখ্যাত হলিউড অভিনেত্রী লরিটা ইয়াং বলেছেন, লাভ ইজন্ট সামথিং দ্যাট ইউ ফাইন্ড, লাভ ইজ সামথিং দ্যাট ফাইন্ডস ইউ। অর্থাৎ ভালোবাসা খুঁজলে পাওয়া যায় না, বরং ভালোবাসা নিজে থেকেই আপনাকে খুঁজে নেয়। কিন্তু যখন এই ভালোবাসা বিদায় জানায়, তখন প্রেমিক করলেও কি করবে? প্রেমিকদের আচরণ নিয়ে কোনো নৈতিক মন্তব্য করাই উচিত নয়। ভালোবাসা সত্যিই মানুষকে অন্ধ বানিয়ে দেয়, কিন্তু সেই অন্ধত্ব যদি অপরাধের নৌকায় ভেসে পড়ে আর সেই নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুনকে নিজের নৌকা বা নিজের দাঁড় বানিয়ে নেয়, তাহলে হয় এই নৌকা ডুববে বা একটাই গন্তব্যে এসে পৌঁছবে, যেটা হলো আইনের ঘাট। এই কাহিনীতে লক্ষ্মীকেও দোষী মনে করা সহজ, হয়তো স্বাভাবিকও। সে প্রদীপকে ভালোবাসত আর অনেক ঝুঁকি নিয়ে শহরে পালিয়ে এসেছিল, সংসার পেতেছিল। আর তারপর লক্ষ্মীর রঞ্জিতের সঙ্গে প্রেম হলো। প্রেমে কোনো জোর খাটে না। কারো প্রেমে পড়া আর কারো জন্য প্রেম শেষ হয়ে যাওয়া এটা কোনো পাপ নয়, এটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। নিশ্চয়ই সামনের মানুষটার কষ্ট হয়, কিন্তু এই কষ্টের ওষুধ অপরাধ তো হতে পারে না। আর খুন তো কখনোই নয়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটাই যে আপনার সঙ্গে চলতে চায় না তাকে নিজের পথে যেতে দিন। সেই আঘাত, সেই ব্যথা, সেই প্রত্যাখ্যান হওয়ার ক্ষত সময় হয়তো ভরে দেয়, কিন্তু আইন কখনো না। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।